নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত দুর্ভাগ্যে দুর্ঘটনা ঘটে গেল আজকে ভোরবেলা সকালবেলা আগরতলা থেকে শিয়ালদা স্টেশনগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। খবর যা পাচ্ছি 8:27 কাঞ্চনজঙ্ঘা এবং 8:42 লোকোমোটিভ দুটো ট্রেনকে রঙ্গপানি স্টেশন থেকে ম্যানুয়াল ইনস্ট্রাকশনে ছাড়পত্র দিয়েছিল স্টেশন ম্যানেজার এবং সেখানেই ঘটে বিপত্তি। সকাল থেকে দীর্ঘক্ষণ একটা দীর্ঘ অঞ্চলের আমি দেখছিলাম অটোমেটিক সিগন্যালটা খারাপ ছিল এবং এই অটোমেটিক সিগন্যাল খারাপ থাকার ফলে যে নিয়মটা রেলের আছে, যে রেলের যিনি স্টেশন ম্যানেজার তিনি অটোমেটিক সিগন্যাল যতটা কিলোমিটার খারাপ থাকবে সেই কিলোমিটারের ডিস্টেন্সে সেখানে তার ম্যানুয়াল ছাড়পত্র দেন। সেই ম্যানুয়াল ছাড়পত্র লোকো পাইলটকে দেওয়া হন এবং তার ভিত্তিতে লোকো পাইলট মুভ করেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল 8:27 সেই ম্যানুয়াল ইনস্ট্রাকশনটা নেয়, যার ম্যানুয়াল ইনস্ট্রাকশনের নাম্বার হচ্ছে, যা সংবাদ মাধ্যমে দেখলাম, CA912। এই ম্যানুয়াল ইনস্ট্রাকশন নিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আস্তে আস্তে ছেড়ে চলে গেল ফাঁসি দেওয়ার কাছাকাছি, জলপাইগুড়ির ফাঁসি দেওয়ার অঞ্চলের সেই রুটে। এবং তার ঠিক কিছুক্ষণ বাদে 8:27 থেকে 8:42 15 মিনিটের মধ্যে সেইখানে আবার যে মালগাড়ির লোকো পাইলট, সেই মালগাড়ির পাইলটকেও শেষ পর্যন্ত দিয়ে দেওয়া হলো ছাড়পত্র, অর্থাৎ একই ছাড়পত্র একই রুটে দেওয়া হলো। নিয়ম যা শুনছিলাম আমি সবটাই সংবাদ মাধ্যমে দেখে টেকনিক্যাল লোকেদের সঙ্গে কথা বলে আপনাদের কাছে বাংলার মনে বলছি। নিয়ম যা হচ্ছে, এই ধরনের ম্যানুয়াল ছাড়পত্র পাওয়া মানে হচ্ছে সিগন্যাল যখন খারাপ, তার ফলে সামনে যে কোনো ট্রেন থাকতে পারে, যে কোনো সময় বিপর্যয় ঘটতে পারে, 10 কিলোমিটার স্পিডে সেই পাইলটকে তার ট্রেন চালাতে হবে। 10 কিলোমিটার স্পিডে, তার থেকে বেশি নয়। দ্বিতীয়ত, প্রত্যেকটা স্টেশনে 1 মিনিট করে ট্রেনকে থামতে হবে। এক্ষেত্রে মালগাড়ি গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মারার পেছনে রহস্যটা লুকিয়ে রয়েছে এইখানে যে শেষ পর্যন্ত মালগাড়ির যিনি চালক তিনি কি সেই নিয়মটা মেনেছিলেন? অর্থাৎ 10 কিলোমিটার স্পিডে যদি তিনি গাড়ি চালাতেন তাহলে তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে দুটো বগিকে ওপরে উঠে যেতে হতো না, এই অ্যাক্সিডেন্টটা ঘটতে পারতো না। তিনি তো চোখে দেখতে পারতেন যে সামনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, কোনো একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আমাকে ব্রেক কষে দিতে হবে। ফলত 10 কিলোমিটার স্পিডে অনেক স্পিডে তিনি গাড়ি চালিয়েছেন, তিনি উপেক্ষা করেছেন হয়তো। প্রথম ভুলটা যেটা সাসপেক্ট করা যাচ্ছে, পিটিআই যে রিপোর্টটা দিয়েছে, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া যে রিপোর্টটা দিয়েছে, যে এখানে ত্রুটিটা ছিল স্টেশন মাস্টারে, যে স্টেশন মাস্টার একই ছাড়পত্র দিয়েছে দুটি ট্রেনকে, অর্থাৎ ফিজিক্যাল ভুল। তার আগের যেটা ফল্টটা ছিল যে সিগন্যাল ফল্ট হলে ম্যানুয়াল শিট দিতে হয়, ম্যানুয়াল শিট দিলে একই ম্যানুয়াল শিট দুটো ট্রেনের পাইলটের কাছে গেল কী করে, সব নানাবিধ প্রশ্ন আসছে। কমিশনার অফ রেলওয়ে সেফটি তদন্ত করে তারপর শেষ পর্যন্ত রিপোর্টটা দেবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে বোঝা যাবে যে শেষ পর্যন্ত কার ত্রুটিতে ঘটনাটা ঘটেছিল। প্রাথমিক দিকে রেলওয়ে বোর্ড এর তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল সেটা বলা হয়েছিল যে লোকো পাইলটের ভুলে ঘটনাটা ঘটেছে, হতে পারে, সম্ভব। আবার পরবর্তীতে যে রিপোর্টটা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া দিল, যে স্টেশন ম্যানেজারের ভুলেই শেষ পর্যন্ত একই রুটে প্রথমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তারপরে মালগাড়িকে যাওয়ার পারমিশনটা দেওয়া হয়েছিল। কোনটা ঘটেছে আমরা কেউ জানি না, আগাম কোনো বিবৃতি দেওয়া এখানে উচিত নয়, কেউই বিবৃতি দেননি। কিন্তু রেলওয়ে বোর্ডের তরফ থেকে প্রথম যে বিবৃতিটা দেওয়া হয়েছিল যে লোকো পাইলটের ভুল তো অবশ্যই থাকতেই পারে, তার কারণ 10 কিলোমিটার স্পিডে গাড়ি চালালেই অ্যাক্সিডেন্ট হতো না, এক। দ্বিতীয়ত হচ্ছে যে একই ট্র্যাকে দুজনকে একই ম্যানুয়াল শিট দেওয়া হয়েছে কিনা সেটাও এবার তদন্তের আওতায় আসবে। লোকো পাইলট যিনি মালগাড়ি পাইলট, তিনি ঘটনাচক্রে দুর্ঘটনায় মারা গেছেন, ফলত তাঁর বিবৃতি পাওয়া যাবে না, কিন্তু তাঁর কাছে তার কামরায় যে স্টেটমেন্টটা পাওয়া যাবে বা ম্যানুয়াল শিটটা যেটা স্টেশন ম্যানেজারের কাছ থেকে তৈরি হয়েছে সেটার ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা বেরিয়ে আসবে। কমিশনার অফ রেলওয়ে সেফটি ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে স্পটে পৌঁছে গেছেন অশ্বিনী বৈষ্ণব, তিনি ভোরবেলা দিল্লি থেকে সম্ভবত রওনা দিয়েছেন, দিয়ে স্পটে পৌঁছেছেন। স্পটে পৌঁছতে আমরা দেখলাম মোটর সাইকেলে করে তিনি স্পটে পৌঁছেছেন এবং একজন দায়িত্বশীল মন্ত্রী যেভাবে বিবৃতি দেওয়া উচিত সেই বিবৃতিটাই দিয়েছেন যে তদন্তের আগে আমরা কোনো ফাইনাল রিপোর্ট এই নিয়ে কথা বলতে পারি না, যেটা রেলওয়ে বোর্ডের সদস্যরা বলেনি, কিন্তু মন্ত্রী মহোদয় সেটা বলেছেন যে আগে তদন্তটা কমপ্লিট হবে, তারপরে আমরা কিছু এই নিয়ে কোনো বিবৃতি দেব। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে সেটা হচ্ছে বারবার কেন মানুষ
দুর্ঘটনার আওতায় পড়বেন। মানুষের জীবন কেন এত ফেলনা হবে? একটা রেল দুর্ঘটনা হবে, তারপরে 10 লাখ মৃত্যুর ক্ষতিপূরণ ইতিমধ্যে রেলওয়ে বোর্ড ঘোষণা করেছে। যিনি মারা গেছেন তার পরিবার 10 লক্ষ টাকা পাবেন, আর যিনি অল্প আহত হয়েছেন তিনি 2000 টাকা পাবেন। ইতিমধ্যে যা খবর, এখনও পর্যন্ত এই রিপোর্ট যখন আপনাদের জন্য পেশ করছি তখন 8 জনের মৃত্যু কনফার্মড হয়েছে, 50 জনের মানুষ গুরুতর অসুস্থ, তাদের চিকিৎসা চলছে। রেলওয়ে বোর্ড, রেলওয়ে কর্তৃপক্ষ সর্বশক্তি দিয়ে তারা কিন্তু নেমে পড়েছেন তার এই পুরো ব্যাপারটায়, যে রেস্কিউ করা, সমস্ত বগি কেটে তার মধ্যে থেকে আহত মানুষকে বার করা। মৃত্যুর সংখ্যা কত ছবে আমরা কেউ জানি না। হাসপাতালে ক্রিটিক্যাল অবস্থায় শোনা যাচ্ছে বেশ কিছু মানুষ রয়েছেন। হয়তো মৃত্যুর সংখ্যা ঈশ্বর করুন যেন কম থাকে, কিন্তু মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়তে পারে। প্রশ্ন উঠছে রেলওয়ে বোর্ডের দিকে। কিন্তু তার আগে আমি একটু রাজনৈতিক নেতাদের কথা বলবো। দেখুন, অশ্বিনী বৈষ্ণবের প্রেস স্টেটমেন্ট আমি শুনলাম, খুব দায়িত্বশীল প্রেস স্টেটমেন্ট দিলেন। আগাম কোনো কারুর ঘাড়ে জোর করে দোষ চাপিয়ে দেওয়ার বিবৃতি কিন্তু তিনি দিলেন না। তিনি পরিষ্কার বললেন তদন্ত হোক, তদন্তের রিপোর্টের পর আমি যা বলার বলবো এটা নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে, আমি দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিলেন, এয়ারপোর্টে দাঁড়িয়ে কিছু বিবৃতি দিলেন। যেতেই পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মধ্যে যখন দুর্ঘটনা ঘটে তখন রাজ্যের দায়িত্বশীল একজন মুখ্যমন্ত্রী হলে তার যাওয়াটা উচিত। তিনি গিয়ে ঠিকই কাজ করছেন, সেটা কোনো অন্যায় না। কিন্তু এই ক্রাইসিসের মোমেন্টে দোষারোপের পালাটা কেন? যে অমুক দোষী, আমি যখন রেলমন্ত্রী ছিলাম এইটা করেছি বলে বেশ কিছু গালমন্দ করে দিলেন কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদীকে গালিগালাজ করে দিলেন। গালিগালাজ বলতে তাঁর ভাষায় যে কথাগুলো বলার তিনি বললেন। আমার প্রশ্নটা হচ্ছে, যখন মানুষ মরছে, যখন মানুষ অসহায়, যখন বগির মধ্যে মানুষগুলো আটকে রয়েছেন, তখন এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে সাইলেন্টলি অপারেট করে তারপরে আপনি প্রেস স্টেটমেন্ট দিতে পারতেন। তার আগে ক্রেডিট নেওয়ার পলিটিক্সটা শুরু করে দিন। এখানেই আমার আপত্তি না, যে কোনো মানুষের আপত্তি। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো রাজনীতির উঠতে পারেন না। অশ্বিনী বৈষ্ণব তো কারুর ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে নিজে সেফ সাইডে বেরিয়ে যেতে পারতেন। আমি দেখছিলাম যে একজন মানুষ, ওই মাপের মানুষ, ওই ধরনের টেকনোক্র্যাট, ওই ধরনের মিনিস্টার, অত দায়িত্বশীল মন্ত্রী, তিনি একটা বাইকে করে পর্যন্ত সরু রাস্তা দিয়ে স্পটে পৌঁছলেন শুধু না, সেখানে প্রেস যখন উপস্থিত গণমাধ্যমের কাছে অত্যন্ত সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে বললেন আমাদের কাজটাকে করতে দিন। দিস ইজ হোয়াট পিপল নিডস ফ্রম পলিটিশিয়ানস। দ্বিতীয়ত হচ্ছে কি, দায় কি অশ্বিনী বৈষ্ণবের নেই? রেলমন্ত্রী নেই? অবশ্যই আছে, তিনি রেলমন্ত্রী, তার কেন দায়িত্ব থাকবে না? দায় তো তার থাকবে। তিনি যদি কোনো অন্যায় করেন তাহলে সেই অন্যায়েরও তো বিচার হওয়াটা দরকার। আমি কথা খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছি যে রাজনৈতিক নেতারাই অন্যায় করে থাকুন না কেন, এই রেল দুর্ঘটনার জন্য কি অশ্বিনী বৈষ্ণবের দায়িত্ব আছে? আমি এই জায়গাটা একটু ছোট্ট করে সংক্ষেপে ব্যাখ্যা করব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন, যা ঘটনা ঘটেছে সেটা বললাম। এবার তারপরে কতজন মানুষের মৃত্যু আলটিমেটলি ঘটবে আমরা কেউ জানি না। কতজন সহনাগরিক পৃথিবী ছেড়ে চলে যাবেন আজকে সকালে, যারই ত্রুটিতে হোক, স্টেশন ম্যানেজার হোক, লোকো পাইলট হোক, কারুর একটা ত্রুটিতে ঘটনাটা ঘটেছে। ফলত সেই ত্রুটিতে ঘটনা ঘটে থাকলে যারই দায়িত্ব হোক তার শাস্তি হবে। তো আমার এই প্রসঙ্গে আমি একটা তথ্য আপনাদের কাছে দিই। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কথা জানেন, কিছুদিন আগে আপনারা জানেন সে ঘটনা, বালাসোরে একটা ঘটনা ঘটেছিল। যে বালাসোরের ঘটনাটার পরবর্তীকালে আমরা সবাই অপেক্ষা করেছিলাম যে সেই বালাসোরের দুর্ঘটনার পর তার সিবিআই তদন্ত হয়েছিল। সেই সিবিআই তদন্তের রিপোর্টটা কি? জনমানুষে আসেনি কেন, প্রকাশ্যে আসেনি কেন, কার অপরাধ, কে অপরাধী, প্রত্যেকটা আপনারা কি জেনেছেন? আমি অন্তত জানতে পারিনি। ফলে আমার মনেও প্রশ্ন থেকেছে, আপনাদের মনেও নিশ্চিতভাবে এটা নিয়ে প্রশ্ন থাকবে। 2রা জুন বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা, তার সিবিআই ইনকোয়ারি হয়েছিল। সেই সিবিআই ইনকোয়ারি কেন্দ্রীয় সরকার থেকেই দেওয়া হয়েছিল। তার রিপোর্ট কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি, 1 নম্বর। দ্বিতীয়ত, দেখুন, আমি রেলের, সারা ভারতবর্ষ রেল হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম একটা রেল প্রকল্প, যেখানে রেল পরিষেবা, লাইনের লেংথ হচ্ছে, আমি দেখছিলাম হিসাব করে, 48,426 কিলোমিটার। ভাবতে পারেন, মানে মাইলে হচ্ছে 42,518 মাইল, 48,426 লাইনের লেংথ, 0.35 কিলোমিটার। ট্র্যাকের লেংথ হচ্ছে 1,28,305 কিলোমিটার, 1,28,305 কিলোমিটার। মাইলের হিসেবে সেটা 79,725 মাইল। কি সাংঘাতিক বড় ব্যাপ্তি! দেখুন, ইলেকট্রিফিকেশন হয়েছে 63,400
কিলোমিটার, মাত্র 63,000, মানে ইলেকট্রিফিকেশন 50% হয়েছে, 63,456 কিলোমিটার, যেটা মাইলের হিসেবে 39,430 মাইল। এখন প্রশ্ন উঠতে পারে এই তথ্যে কী বেরোচ্ছে। আমি বলছি দেখুন, 186 বছর আগে যে রেল তৈরি হয়েছিল 1837 সালের 12ই সেপ্টেম্বর, সেই রেলকে ভারতবর্ষের স্বাধীনতার পর ব্যাপ্তিতে বাড়ানো হয়েছে, বিস্তৃতিতে বাড়ানো হয়েছে, কিন্তু আধুনিক করার ক্ষেত্রে মনোযোগ সেভাবে দেওয়া হয়নি। আমি কোনো পার্টিকুলার কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছি না। দীর্ঘদিন 67 বছরের কাছে 70 বছরের কাছাকাছি একটা এতে দেশ শাসন ব্যবস্থায়, সেইখানে কংগ্রেস শাসিত সরকার ছিল, মিলিজুলি সরকার প্রচুর ছিল, বিজেপি শাসিত সরকার ছিল, সব সরকারের দায়িত্ব ছিল কিন্তু রেল মন্ত্রকের আধুনিকীকরণ। আমি খুব স্পষ্ট ভাষায় একটা কথা বলবো, রেল মন্ত্রকের আধুনিকীকরণের মূল বিষয়টা শুরু হয়েছে কিন্তু এই 2017, 18, 19, 20 পর থেকে। এখন আপনি বলতেই পারেন যে নরেন্দ্র মোদী আসার পরই রেলের আধুনিকীকরণ হচ্ছেন, এমন সহজ সরলীকরণ আপনি কেন বলছেন? আমি কেন বলছি, আমি একটু ছোট্ট তথ্য দিয়ে আপনাদের কাছে বলবো যে দেখুন 2022-23 640 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। কিসের জন্য? এই অ্যান্টি কলিশন ডিভাইস। আমি এই বিষয়টায় এবার আপনাদের কাছে আসবো। অ্যান্টি কলিশন ডিভাইস 2023-24 750 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। 2023-24 750 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এবার কবচ বলে যে প্রজেক্টটা, কবচ যেটাতে অর্থাৎ কবচের সিস্টেমটা আপনাদের কাছে একটু সংক্ষেপে ব্যাখ্যা করে নিই। যে কোনো জায়গায় ধরুন কেউ সিগন্যাল ফেল করলেন, কোনো মানে এই ফিজিক্যাল সিগন্যাল ফেল করলেন, অর্থাৎ সিগন্যালটা লাল দেওয়া ছিল, পাইলট সেটাকে ওভাররুল করে ট্রেন নিয়ে এগিয়ে গেলেন, সামনে কোনো ট্রেন, তখন সেই ট্রেনের সঙ্গে কলিশন হবে, সেটার জন্য অ্যান্টি কলিশন একটা ডিভাইস তৈরি করা হয়েছে। এই অ্যান্টি কলিশন ডিভাইসটা অটোমেটিক রেলের মধ্যে যখন সামনে ট্রেন থাকবে নির্দিষ্ট ডিস্টেন্সে, একটা কয়েক কিলোমিটার আগে, তার ব্রেকটা কষে দেবেন, অর্থাৎ পাইলট ফেল করলো, পাইলট ফিজিক্যালি ফেল করলো, সেখানে অ্যান্টি কলিশন ডিভাইস কিন্তু কাজ করে যাবে। এবং এটার জন্য প্রচুর খরচ, আমি দেখছিলাম হিসেবটা, প্রায় 50 লক্ষ টাকা প্রতি কিলোমিটারের জন্য খরচা হবে অ্যান্টি কলিশন ডিভাইসের। এক দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক ট্রেনের সঙ্গে এই ডিভাইস লাগানোর জন্য 70 লক্ষ টাকা খরচা, অর্থাৎ প্রতি কিলোমিটার 50 কিলোমিটার, প্রত্যেক লোকোতে 70 লক্ষ টাকা খরচা। এখন এই খরচার জন্যই বাজেটে বরাদ্দ ছিল 2022-23 640 কোটি, আর 2023-24 ছিল 750 কোটি। আলটিমেটলি এখনো পর্যন্ত এই ভারতবর্ষে আমি দেখছিলাম যে কবচ 139টা লোকোতে ইমপ্লিমেন্টেড হয়ে গেছে, অর্থাৎ যে ট্রেনগুলো তাতে ইমপ্লিমেন্টেড হয়ে গেছে, 134টা স্টেশনে ইমপ্লিমেন্টেড হয়ে গেছে। এটা 12ই জুন 2023 রিপোর্টটা আমি ঘেটে দেখছিলাম। এবার ঘটনাটা হচ্ছে যে কে এই অ্যান্টি কলিশন ডিভাইসটা তৈরি করেছেন। আমি একটু ছোটো করে ইতিহাসে যাব, তার কারণ এটা আমি এই ইতিহাসটা ঘাঁটতে গিয়ে দেখছিলাম যে খুব ইন্টারেস্টিং একটা ইতিহাস পেলাম, যেটা বাংলার মানুষের বা নতুন বাংলা দর্শকদের জানা দরকার। এই অ্যান্টি কলিশন ডিভাইসটা তৈরি হয়েছিল, মানে এর প্রথম প্রাথমিক পরিকল্পনাটা যিনি করেছেন তিনি একজন বাঙালি, নাম ইন্দ্রনীল মজুমদার। 2001 সালে রেলওয়ে কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেমটা তিনি তৈরি করেছিলেন, মানে তিনি পরিকল্পনাটা ছকটা তৈরি করেছিলেন। সে ভদ্রলোকের নাম ইন্দ্রনীল মজুমদার, এবং তাকে টেক্সাস ইনস্ট্রুমেন্ট অ্যানালগ ডিজাইন চ্যালেঞ্জ 2001 এবং অ্যানাদার পেটেন্ট 2007, তাকে পেটেন্টটা দিয়ে দেওয়া হয়েছিল ইন্দ্রনীল মজুমদার বলে এক ভদ্রলোকের। এটা তো গেল প্রাথমিক পরিকল্পনা তৈরির ব্যাপারটা। আমি এবার একটু ইতিহাসে যাব, যেখানে আলটিমেটলি কে এই অ্যান্টি কলিশন ডিভাইসটা ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করেন, মানে আলটিমেটলি এফেক্টিভ অর্থাৎ কার্যকরী করার জায়গা। সেটা হচ্ছে, সেখানে লেখা হচ্ছে দ্য জিপিএস সিস্টেম ডেসক্রাইবড হিয়ার ওয়াজ ইনভেন্টেড বাই রাজারাম বৈজি অ্যান্ড পেটেন্টেড বাই কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড। 4 এপ্রিল 2017 এই ভদ্রলোক আলটিমেটলি পুরো ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট, মানে এফেক্টিভ সিস্টেমটাকে পুরো ম্যানুফ্যাকচারিং করেন 2017 সালে। আমি এবার আপনাদের কাছে আরও একটা তথ্য এখানে নিয়ে আসবো, যে দেখুন কারুর কি
বা এটা এই তথ্যটা একটু জানা দরকার ভালো করে, সেটা হচ্ছে দি ইন্ডিয়ান রেলওয়েজ হ্যাজ সোফার ইউটিলাইজ 321.85 crore out of total 798.98 crore of budgetary allocation for the implementation of Kavach. অশ্বিনী বৈষ্ণব 2রা ফেব্রুয়ারি 2024 রাজ্যসভায় জানিয়েছিলেন। প্রশ্নটা হচ্ছে, যেখানে রেলওয়ে সেফটির ব্যাপার, এখানেই আসবো, সেখানে দাঁড়িয়ে একটা সরকার 798.98 কোটি টাকা বরাদ্দ করলো অ্যান্টি কলিশন ডিভাইস ইমপ্লিমেন্ট করার জন্য, সেখানে কি করে 2রা ফেব্রুয়ারি অর্থাৎ তার থেকে 2 মাস বাদেই আর্থিক বছর শেষ হয়ে যাচ্ছে, সেখানে 321.85 কোটি টাকা খরচা করলো, অর্থাৎ 50% টাকা খরচা হয়নি। তাহলে এর দায়টা কিন্তু অশ্বিনী বৈষ্ণব বা ভারত সরকারকে নিতে হবে। আমি দর্থহীন ভাষায় তথ্যগুলোকে আপনাদের সামনে পেশ করছি। যেখানে যে সংস্থাকে ম্যানুফ্যাকচার করার দায়িত্ব দেওয়া হচ্ছে, কোয়াড্রান্ট ফিউচার টেক লিমিটেড, সেই সংস্থাকে ম্যানুফ্যাকচারিং করার দায়িত্ব দেওয়া হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, আমি আপনাদের কাছে যে মূল তথ্যর জায়গাতে আসবো, যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার কাজ করেছেন, তিনি যাচ্ছেন উত্তরবঙ্গে, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি নাকি কবচ তৈরি করে এসেছি, কবচের নামটা ওরা দিয়েছে, অ্যান্টি কলিশন ডিভাইস আমার তৈরি করা। আচ্ছা, তথ্য কি বলছে আপনাদের সামনে পড়ে শোনালাম। ইন্দ্রনীল মজুমদার 2001 সালে ডিজাইনটা তৈরি করেছেন। পরবর্তীকালে আমি আপনাদের কাছে বলি, সেটা হচ্ছে 2007 সালে তিনি আরেকটা পেটেন্ট এই সংক্রান্ত নেন। পরবর্তীকালে 2012 সালে হায়দ্রাবাদে প্রথম এই মেশিনটা লাগিয়ে টেস্টিং হয়। এটা আমি তথ্যের ভিত্তিতে বলছি, একদম সংবাদ মাধ্যমে প্রিন্টেড তথ্য আমার ডকুমেন্ট হিসেবে আমার কাছে আছে। 2012 সালে হায়দ্রাবাদে প্রথম ট্রেনে এবং রেল লাইনের ট্র্যাকে, কয়েক কিলোমিটারের ট্র্যাকে সেটা লাগানো হয়, ট্রেনে লাগানো হয়, লাগিয়ে সেইটা প্রথম ট্রায়াল রান দেওয়া হয়। তাতে অনেক কিছু ডিফেক্ট ধরা পড়ে। সেই ডিফেক্টগুলো নিয়ে শেষ পর্যন্ত মানে যে সংস্থা মূলত এই পুরো পরিকল্পনাটাকে টেকনিক্যাল পার্টটা যেটা দেখছেন, তারা হচ্ছেন রিসার্চ ডিজাইনিং অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, RDSO। তারা এই পুরো সিস্টেমটা, অটোমেটিক অ্যাপ্লিকেশন অফ ব্রেকস, অটো হুইসলিং অ্যাট লেভেল ক্রসিং, এই এন্টায়ার পার্টের টেকনিক্যাল সায়েন্টিফিক পার্টটা নিয়ে তারাই গবেষণা করছে। তারা সেই ডিফেক্টেড জায়গাগুলোকে ম্যানুফ্যাকচারিং করে শেষ পর্যন্ত 2017 সালে প্রথম ট্রায়াল রান দেন। এবং প্রথম ট্রায়াল রান যখন যে সংস্থা দেওয়ার পর সেখানে অনেকগুলো ডিফেক্ট আইডেন্টিফাইড হয়, যে এগুলো থাকলে তো কোনো কার্যকরিতা থাকবে না। তখন সেইগুলোকে ডেভেলপ করার জন্য এই RDSO, রিসার্চ ডিজাইনিং অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, তারা নির্দিষ্ট সংস্থাকে বলেন যে ইমিডিয়েটলি এইগুলোকে ডেভেলপ করতে হবে। এই ডেভেলপমেন্ট করার পর থেকে 2020-21 সাল থেকে এই অ্যান্টি কলিশন ডিভাইস ট্রেনে এবং রেলের ট্র্যাকে লাগানো শুরু হয়। 2022 আমি আপনাদের বললাম 640 কোটি টাকা খরচা হয়েছিল। 2023-24-এ 750 কোটি টাকা, 798 কোটি টাকা, 798.98 লক্ষ টাকা বরাদ্দ হয়। এবং সেখানে একটা ডিফেক্ট আমার চোখে পড়লো, যে এই ফেব্রুয়ারি পর্যন্ত 50%-এর কম তার খরচ হয়েছে। এইখানে কেন্দ্রীয় সরকারের একটা ব্যর্থতা আছে। কিন্তু আপনারা বলুন, আমি এইখানে আসতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন, আমি তৈরি করে দিয়েছিলাম, ওরা কিছুই করলো না, বলেছি কিনা? মানে মমতা বন্দ্যোপাধ্যায় আমি দেখছিলাম কলকাতা এয়ারপোর্টে যখন যাচ্ছেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে, আমি সব অ্যান্টি কলিশন ডিভাইস করে দিয়েছিলাম। তখন কোনো একজন সাংবাদিক কবচের কথা বলেন, যেই কবচের কথা বলেন সঙ্গে সঙ্গে উনি লুপে নিয়ে বলেন ওরা ওসব কী নাম টাম দিয়েছে। আমি গিয়েছিলাম, আমি যখন রেলমন্ত্রী ছিলাম, আমি মাডগাঁওতে গিয়েছিলাম, আমি গিয়ে কঙ্কন রেলওয়েজ কর্পোরেশনে সব তৈরি করে দিয়ে চলে এসেছি। ওই ইন্দ্রনীল মজুমদার ফালতু, ওই রামজি বলে যে বললোকে মানে আলটিমেটলি ম্যানুফ্যাকচারিং করেছেন কঙ্কনসের পক্ষ থেকে, যার নামটা চিহ্নিত হয়ে আছেন, তারা সব ফালতু, উনি সব করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী কবে লাস্ট চলে এসছেন বলুন তো? 2009 সালে লোকসভায় নির্বাচন যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় জুন জুলাই মাস নাগাদ রেলওয়ে মন্ত্রক থেকে রিজাইন করে, মানে সব 2011, মাফ করবেন, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন, এসে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। তো যে আলটিমেটলি সিস্টেমটা ডেভেলপ করে তৈরি করতে 2017 থেকে 2020 লাগলো, সেইটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে লাগিয়েছে। ওরা লাগায়নি, ওরা খরচা করেনি, ওরা কাজ করেনি, যার জন্য এই অবস্থা। কি বলবেন বলুন? মানুষ যখন দুর্যোগে পড়ে, মানুষ যখন মৃত্যুর মুখে, কোন মানুষ কার পরিবার জলের মধ্যে ভেসে গেল আমরা কেউ জানি না।
যে মানুষগুলো গেল তাদের পরিবার তো তাদের খুঁজে পাবে না। আপনি যান, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে প্রশাসনকে ওখানে কাজে লাগান যাতে সব কিছু ঠিকঠাক হয়, কিন্তু এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পলিটিক্যাল বিবৃতিটা কি এই সময় খুব প্রয়োজন ছিল? আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী আর কতটা নিচে নামবেন? মিথ্যা কথা বলা তার অভ্যেস। কেউ বলেন শি ইজ এ জেনেটিক্যাল লায়ার, কেউ বলেন শি ইজ এ হ্যাবিচুয়াল লায়ার, কিন্তু আমি বলি শি ইজ এ লায়ার বেসিক্যালি একজন মিথ্যুক। ফলে অ্যান্টি কলিশন ডিভাইস নিয়ে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার সময় এই কাণ্ড করেছিলেন। আমার সেই ইতিহাসগুলো বার করবো, আমার কাছে আছে তথ্যগুলো, যেটা 2001 সালে ইন্দ্রনীল মজুমদার ডিজাইনে পেটেন্ট নেন 2001 আর 2007, যেটা আলটিমেটলি প্রথম একটা এক্সপেরিমেন্ট হিসেবে 2012-তে হায়দ্রাবাদে একটা টেস্টিং করে ওই RDSO যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রচুর খুঁজে বার করে বলেন যে এটা তো কাজেই লাগবে না, এটা তো অ্যাক্সিডেন্ট কিছুতেই প্রিভেন্ট করা যাবে না। তারপরে দীর্ঘদিন ধরে সেটা সায়েন্টিফিক রিসার্চ করে শেষ পর্যন্ত একটা সিস্টেমে এসে দাঁড়ায় 2017 পর, এবং 2020 নাগাদ শেষ পর্যন্ত বোঝে যায় এটাকে প্রত্যেকটা ট্রেনের পাইলটের সঙ্গে অ্যাটাচমেন্ট, অর্থাৎ যে ট্রেনটা চলবে ট্রেনের সঙ্গে অ্যাটাচমেন্ট, তার সঙ্গে রেল লাইনের সঙ্গে অ্যাটাচমেন্ট, এবং সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করা যায়। সেই সিস্টেম ইমপ্লিমেন্টেশনে এত দীর্ঘ রেলপথে যে গতিতে হওয়া উচিত ছিল সেটা হয়নি। সমস্ত রাজনৈতিক নেতারা এটা নিয়ে আলোচনা করুন, চর্চা করুন যে আমাদের সমস্ত বাজেট কাটল করে রেলের সেফটির জন্য 100% ইনভেস্টমেন্ট হয়, খুব দ্রুত কবচকে ইমপ্লিমেন্ট করার জায়গা তৈরি করা হোক। এই যে গুয়াহাটি থেকে যে ট্রেনটা আসছিল না, গুয়াহাটি লাইন এটা বলে, আগরতলা থেকে যাচ্ছিল শিয়ালদা আসছিল, এইটাতে অ্যান্টি কলিশন ডিভাইস নেই, থাকলে হয়তো এই অ্যাক্সিডেন্টটা প্রিভেন্টেড হতো। এই দাবিটা বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় তুলুন যে আমাদের সমস্ত আর্থিক বিষয় কাটিল করে এখন 100% ইনভেস্টমেন্ট অ্যান্টি কলিশন ডিভাইস কবচে দিন। দয়া করে মিথ্যে কথা বলে বিভ্রান্ত করবেন না। আপনি অ্যান্টি কলিশন ডিভাইস আপনি তৈরি করেননি, আপনি গিয়ে অর্ডার দেননি। পুরো সিস্টেমটা 2001 সাল থেকে কাজ শুরু হয়, করতে করতে ভারতবর্ষের ইঞ্জিনিয়াররা মাথা ঘামিয়ে সেটা তৈরি করেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তৈরি করেননি। আপনি 2011-এ মন্ত্রিত্ব ছেড়ে চলে এসেছিলেন। 2012 সালের পর প্রথম ট্রায়াল রানে ডিফেক্ট ধরা পড়ে, সেটাকে রিভাইজ করতে হয়। সেই রিভাইজ করে 2017-18 থেকে আস্তে আস্তে সেটাকে একটা জায়গায় গিয়ে পৌঁছয়। 2020 পর রেল মন্ত্রক সিদ্ধান্ত নেয় যে অ্যান্টি কলিশন ডিভাইস ইমিডিয়েটলি, যখন DSRও সমস্ত সিগন্যাল দিয়ে দিয়েছে যে হ্যাঁ দিস ক্যান বি ইমপ্লিমেন্টেড, তখন 680 কোটি টাকা 700 কোটি টাকা বরাদ্দ শুরু হয়। আপনি এটা নিয়ে বলুন যে 700 কোটি কেন, 17,000 কোটি টাকা ইমপ্লিমেন্ট করুন, এটা নিয়ে বলুন। এটা ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ শুনতে রাজি আছে। আমি শেষ করবো আজকে একটা কথা বলে, যে বারবার রেল দুর্ঘটনা কেন পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের প্রান্তিক এলাকাগুলোতে হয় বলুন তো? এই প্রশ্নটা রাখলাম, উত্তর আমি খুঁজছি, আপনারা নিশ্চয়ই কিছু খুঁজছেন, খুঁজে পেলে আমাদের জানাবেন। আপাতত এইটুকু, অত্যন্ত দুঃখের, অত্যন্ত দুর্ভাগ্যের। আজকে এই নিয়ে রাজনৈতিক কথা বলার একদম ইচ্ছে ছিল না, কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কথা বললেন তার জবাব দেওয়াটা দরকার ছিল। অ্যান্টি কলিশন ডিভাইস মমতা বন্দ্যোপাধ্যায়ের আবিষ্কার নয়, ইন্দ্রনীল মজুমদারের কনসেপ্ট ডেভেলপমেন্ট আর একজন মারাঠি ভদ্রলোকের তাঁর ইনোভেশন, এবং সেটা 2012-তে টেস্ট করে ফেল করে, তারপর 2017, 18, 19, 20-তে আলটিমেটলি একটা জায়গায় পৌঁছয়। 2020 পর থেকে রেল মন্ত্রক রেলে সেটাকে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করেন, এবং সেই প্রসেসটা চলছে। সেই প্রসেসে যে গতি থাকার কথা সে গতি নেই, এটা অর্থহীন ভাষায় বলা দরকার। আরও বেশি গতি থাকা দরকার। সমস্ত প্রকল্প, দেওয়া থাকার প্রকল্প থেকেও অনেক বেশি দরকার রেলওয়ে সেফটি, যেখানে মানুষের প্রাণ বাঁচবে। প্রাণ বাঁচলে তবে তো খাওয়ার কথা সে বলবে। এটা ভারতের সরকার, রাজ্যের সরকার, ভারতবর্ষের সব সরকার, ভারতবর্ষের সব রাজনীতিবিদরা সব কিছুর ঊর্ধ্বে উঠে ভাবুন।